খেলার চেয়ে বিপিএল এ ধুলা বেশি, এবং সেই ধুলা নিয়ে আলোচনা করতে গিয়ে মাঝখানে খেলা হারিয়ে গিয়েছিল। তবে যতটুকু খেলা নিয়ে ডিসকাস করার সুযোগ হয়েছিল, যতবার ডিসকাশন করেছি, একটা ব্যাপারে সংশয় সবসময় প্রকাশ করতে হয়েছিল, সেটা হচ্ছে রংপুর রাইডার্স, যারা গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন, যারা এবারের বিপিএল এ টানা ৮ জয়ে আসর শুরু করেছে, সেই দলটা এই ম্যাচের আগে, যে ম্যাচ থেকে আসলে এবারের বিপিএল থেকে রংপুর রাইডার্স বাদ পড়ে গেল, রংপুর রাইডার্স এর 11th এডিশনটা শেষ হয়ে গেল, তার আগে টানা 4 ম্যাচে পরাজয়। এই ম্যাচে পরাজয় নিয়ে সেটা কনসিকিউটিভ 5 ডিফিটস, এবং এই পরাজয়, রংপুরের এই হার এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যেখানটায় এবারের বিপিএল এ সবচেয়ে আলোচিত, সবচেয়ে কনভিন্সিং, সবচেয়ে কনস্ট্রাকটিভ আলোচনা আসলে যেই দলটাকে নিয়ে শুরু থেকে আমরা করেছি, সেই দলবিহীন বিপিএল হতে যাচ্ছে। যেই দলে আন্দ্রে রাসেলকে খেলানো হয়েছে, যেখানে ভিন্সকে আমরা দেখেছি, এরকম ক্রিকেটারের সাথে রংপুর তাদের যে লোকাল কালেকশন, সেখানটায় মেহেদি রয়েছে, সেখানটায় নুরুল হাসান সোহান রয়েছে, ইনফর্ম সাইফকে আমরা দেখেছি, টিম ডেভিডের মতো একজন ক্রিকেটারকে আমরা ইনক্লুড হতে দেখেছি। এত কিছু থাকার পরও রংপুর কেন পারলো না? এত কিছু ছিল, কিন্তু এত কিছুর মাঝেও ইফতিখার কেন মিসিং? রংপুর আজকে যেভাবে খেলেছে, যেভাবে তাদের অ্যাপ্রোচ আমরা দেখেছি, পুরো দলটা যেন একটা আনপ্ল্যান্ড অবস্থায় ছিল। দে আর নট ইন আ শেপ যারা আসলে এরকম একটা ডুও ডাই ম্যাচে খেলতে নেমেছে। আমি বলেছিলাম যে অনেক বড় বড় নেমস ইনক্লুডেড হবে রেস্ট অফ দ্য টুর্নামেন্টসে, কিন্তু সেই নামগুলো, সেই ক্রিকেটাররা যারা ইনক্লুডেড হবে, যে কোনো দলই হোক না কেন, বড় নাম হলেই বড় স্কোর করে দিবে, বড় নাম হলে অনেকগুলো উইকেট নিয়ে নিবে। এই কনভিন্সিং কনফিডেন্সটাকে আমরা কোথা থেকে পাই না। স্পেসিফিক ভাবে যদি আমরা বলি যে আন্দ্রে রাসেল মহাতারকা, টিম ডেভিড মহাতারকা, উইন্স অনেক বড় ক্রিকেটার, কিন্তু হয় না এবার দে হ্যাভ বিন গিভেন দ্য চান্স এমন একটা ম্যাচে যেখানটায় তাদের একদম ড্রাই রান করারও সুযোগটা নেই। কাল রাতে এসেছেন, আজকে খেলতে নেমে গেছেন, এবং এই 3 ক্রিকেটারের কেউই, আমি যদি স্পেসিফিক্যালি বলি, সেখানটায় শুরুতেই তো আমরা দেখেছি যে ভিন্সকে অসাধারণ ক্যাচে নাসুম আহমেদ ফিরেছেন। নাসুম নিয়ে আলোচনা হবে, সেই আলোচনা আমি আসছি। তিনি ব্যাট করেছেন 14 স্ট্রাইক রেটে, যাদের কাছ থেকে আমরা ঝড় আশা করছিলাম। টিম ডেভিডের স্ট্রাইক রেট হচ্ছে 77.7, টি20 খেলছে কিন্তু 77 স্ট্রাইক রেটে। আন্দ্রে রাসেল তিনি আউট হয়েছেন যখন 9 বলে 4 রান করে, তার স্ট্রাইক রেট 44। আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিন্স কারোই স্ট্রাইক রেট 80 ক্রস করে নাই। ইনফ্যাক্ট এই 3 জনের 2 জনের স্ট্রাইক রেট বিলো 50। ইনফ্যাক্ট এই 3 জন মিলে রংপুরের হয়ে, যাদের কাছ থেকে একটা বিগ টোটাল টপে, মিডলে, লোয়ারে এক্সপেক্ট করছিল রাইডার্সরা, তারা কন্ট্রিবিউট করতে পেরেছে মাত্র 12 রান। এই 12 রান করতে গিয়ে তাদের এগেইনস্টে পে কত করতে হয়েছে রংপুরকে, সেটা খুব ইন্টারেস্টিং একটা রিসার্চ হতে পারে। কিন্তু আলটিমেটলি রংপুর তাদের চিরাচরিত যে ক্রিকেটাররা, যারা আলটিমেট ফর্মে ছিলেন, পরাজিত হলেও রংপুরের কনসিস্টেন্ট পারফর্মার ছিলেন, যেমন ইফতিখার, তাদেরকে বাদ দিয়ে হুট করে 3 জন নতুন ক্রিকেটারকে খেলিয়ে দেওয়ার রিস্কটা নেয়ার পর এটা যে দলের জন্য একদম ভালো হয় নাই, সেটাই প্রমাণিত হয়েছে। রংপুরের আজকের এই পরাজয়ের মূল কারণ তাদের পরিকল্পনার জায়গায় বড় ধরনের ব্ল্যান্ডার। আপনি যদি এখনকার হিসাব বাদ দেন, আপনি দুনিয়ার ইতিহাসের সেরা ক্রিকেটার, টেস্টের কথা যদি আমরা বলি, ব্যাটম্যানের কথা আমরা বলতে পারবো, ওয়ানডের কথা কোহলি সচিনের কথা বলতে পারবো, টি20তে অনেকেই রয়েছে, এই যে এদের কথা, যেই 3 জন ক্রিকেটারকে তারা, ভিন্সের কথা বলতে পারি, মিলারের কথা বলতে পারি, মানে এই টাইপের ক্রিকেটার যারা রয়েছে তাদের কথা ধরেন আমরা বলতে পারি। সো এই ক্রিকেটাররা তারা হুট করে এসে এক ম্যাচে নেমে ভালো খেলে দলকে কোয়ালিফায়ার 2-তে নিয়ে যাবে, এই কনফিডেন্সটা রংপুরকে দিল কে? এত বড় রিস্ক তারা নিল কেন? যেই দলটা সবশেষ ম্যাচে খুলনার বিপক্ষে পারে নাই, খুলনা রংপুরকে হারিয়েই আসলে টপ করে যাওয়ার যে সুবাতাস সেটা ইনশিওর করেছিল, সেই খুলনা, সেই মেহেদী হাসান মিরাজের দল রংপুরকে এক কথা আজকে উড়িয়ে দিয়েছে। যে রংপুর একটা সময় 60 করতে পারবে কিনা, শেষ পর্যন্ত তারা যে 80 ক্রস করেছে সেটাও তারা পেরেছে। কার কারণে জানেন? টিমের 10 নাম্বার ব্যাটারের কারণে। যিনি 10 নম্বরে ব্যাট করতে নেমেছেন, এন্ড ডেফিনেটলি তিনি স্বীকৃত ব্যাটার না, তার কারণে তিনি করেছেন হাইয়েস্ট 32, এবং তারই স্ট্রাইক রেট সবচেয়ে বেশি 177। ভাবতে পারেন কি পরিমাণ দুর্দশা হয়েছিল ওয়াইল দে ওয়ার ইন ব্যাটিং, কি পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল খুলনার বোলিং অ্যাটাক ওয়াইল রংপুর ওয়াজ ইন ব্যাটিং।
10 নাম্বার ব্যাটার যখন 32 করে, তাদের টোটাল থেকে 32 মাইনাস করে দিলে সেটা বিলো 60 হয়ে যায়। সবচেয়ে বড় প্রশ্নের জায়গা যেটা, 10 নম্বর আকিব জাভেদকে আমরা ব্যাট করতে দেখলাম। আমরা দেখলাম যে ওপেনিং এ আমরা শুরুতেই জেমস ছিল, বিন্স ছিল। পরবর্তী সময়ে আমরা যদি দেখি আন্দ্রে রাসেল ছিলেন, টিম ডেভিড ছিলেন। কিন্তু ইন্টারেস্টিং পার্ট কি জানেন, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেলের ব্যাটিং অর্ডার ছিল 7 আর 8। আপনি তাদের আগে, আমার কাছে মনে হয় না যে ইট ওয়াজ এ গুড ডিসিশন যে আপনি নুরুল হাসান সোহানকে তুলে দিলেন। ইট ওয়াজ এ গুড ডিসিশন যে আপনি শেখ মাহিদিকে তুলে দিলেন। আমরা যদি আইপিএল ক্যালকুলেট করি, সেখানটায় টিম ডেভিড কিংবা আন্দ্রে রাসেলরা 7 8 ব্যাট করতেই পারে। বাট বিপিএল এর স্ট্যান্ডার্ডে আপনারা এরকম দুজন ব্যাটারকে 7 আর 8 ব্যাট করানোর জন্য যদি নিয়ে আসেন এবং তাদের কাছ থেকে যদি এক্সপেক্ট করেন যে তারা আপনার দলের স্কোরটাকে একটা স্কাই হাই সিচুয়েশনে নিয়ে দেবে, কম্পিটিটিভ স্কোর করবে, চ্যালেঞ্জিং পুঁজি করবে, সেটা কি খুব বেশি ওয়াইজ হবে এই মিরপুরের এরকম আনপ্রেডিক্টেবল উইকেটে? আরো ইন্টারেস্টিং কিছু পার্ট রয়েছে, খেয়াল করে দেখুন। এই 7 8-এ তারা যেমন ব্যাট করেছে, টপে আবার আমরা দেখেছি আরেকজনকে ব্যাট করাতে। কিন্তু এই টোটাল যে কম্বোটা হয়েছে, সবার মধ্যে একটা বড় অস্থিরতা ছিল। শুরুর অস্থিরতা আপনারা খেয়াল করে দেখবেন। আজকে হারার পেছনে সৌম্য সরকার বল খেলার আগে রান আউট হয়ে গেছে। নাসুম আহমেদ যে ক্যাচটা নিয়েছে, করেন বোল্ট ফরেন রিক্রুটে প্রথম ধাক্কাটা যখন দিল, অসাধারণ পারফরমেন্স। 11তম ম্যাচ খেলতে এসে নাসুম আহমেদ চিনিয়েছেন why he is a champion cricketer, especially in T20s। টিম ডেভিডকেও তিনি ফিরিয়েছেন, মাঝখানে তিনি ফিরিয়েছেন শেখ মাহিদিকে, টপে তিনি ফিরিয়েছেন একজনকে, মিডলে তিনি শেখ মাহিদিকে, শেষে গিয়ে তিনি টিম ডেভিডকে। পুরো রংপুরের ইনিংসে ক্যারিকেচার করার জন্য আমার কাছে মনে হয় নাসুম আহমেদ যেভাবে বল করছিলেন, যেভাবে তিনি করেন বোল্ড করার পরে অ্যাগ্রেশন দেখাচ্ছিলেন, অ্যাজ ইফ চান্ডিকা হাতুরু সিং এ অপর প্রান্তে ব্যাট করছিলেন, তিনি তার ক্যাচটাই নিয়েছেন। খেয়াল করে দেখবেন এই নাসুম আহমেদ ড্রপ ছিলেন, তারপরে কামব্যাক করেছেন। মেহেদী হাসান মিরাজ তিনি 3 উইকেট নিয়েছেন এবং এই দুজন মিলেই 13 এবং 11 দুজন মিলেই এখন পর্যন্ত উইকেট নিয়েছেন 26টা। এই দুজনের পারফরমেন্স যদি আমরা মূল্যায়ন করি, সেটা শুরুর দিকে যতটুকু আলোকিত ছিল, যত সময় গড়িয়েছে তত বেশি বিধ্বংসী হয়েছে। মেহেদী হাসান মিরাজ একটা ফাউল শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন, দরকার ছিল না। আপনি যখন লোয়েস্ট টোটাল একটা, মানে লোয়েস্টই বলতে পারি, ওয়ান অফ দ্য লোয়েস্ট টোটালস, সেটা আপনি ক্রস করছেন, আপনার তো এরকম অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নাই। 120 বলে 85-86 রান ইজ নট আ ডিফিকাল্ট টাস্ক। আমি ওই জায়গাটা সমালোচনা দেখি। আবার একই সাথে নাইম শেখ, যাকে নিয়ে অনেক সমালোচনা, যার ব্যাটিং, যার আউট হওয়ার ধরন নিয়ে অনেক আলোচনা, সেই নাইম শেখ যেভাবে ম্যাচের পর ম্যাচ সার্ভিস দিচ্ছে। আগের ম্যাচে আমি যদি ভুল না করি রংপুরে এগেইনস্টে তিনি সেঞ্চুরি করেছিলেন, আজকেও তিনি 40+, 48 মেবি অপরাজিত রয়েছেন। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট রান গেটার। whenever you want to make a dream come true, আপনার এরকম কিছু ক্রিকেটার লাগবে যারা পুরো ম্যাচের মোমেন্টাম আপনার ফেভারে নিয়ে আসবে। নাইম শেখ সেই কাজটা করেছে, নাসুম আহমেদ সেই কাজটা করেছে, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, যার ক্যাপ্টেন্সি নিয়ে শুরুর দিকে অনেক আলোচনা হচ্ছিল, সেই কাজটা তিনি করছেন। এবারের বিপিএল এর সবচেয়ে বড় চমক যদি আপনারা বলেন, আপনার মিস্টার শফিক, মানে রাজশাহীর মালিক শফিকের পরে সবচেয়ে বড় চমক হচ্ছে রংপুরের এলিমিনেটরে যাওয়া। আমি ভেবেছিলাম তারা টপ 2-তে থাকবে, এবং এই রংপুরের বিপিএল এর ফাইনালে না গিয়ে আসর থেকে বাদ পড়ে যাওয়া। কংগ্রাচুলেশনস টু খুলনা। অসাধারণ খেলেছে খুলনার ক্রিকেটাররা, তবে রংপুরের প্ল্যানিং একদম পছন্দ হয় নাই। সবাই ভালো থাকবেন।